নমস্কার, বাংলা স্ফিয়ারে আপনাদের স্বাগত। আজকে আমরা এমন একটি ব্যক্তিত্বের সাক্ষাৎকার নিতে চলেছি যিনি অবশ্যই এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের একজন বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্ব। আবার অন্যদিকে তিনি ছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তৃণ থেকে বৃক্ষসম হয়ে ওঠার এক অন্যতম কারিগর। তাকে নিয়ে নানান সংবাদ মাধ্যম নানান কথা বলেন, কিন্তু আমরা আজকে তাকে একটু অন্যভাবে চেনার চেষ্টা করব, খোলা মনে একটু আড্ডা মারার চেষ্টা করব তার সাথে। আজকে আমাদের সাথে যিনি রয়েছেন তার সম্বন্ধে দু চারটি কথা না বললেই নন। তিনি ছিলেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র, তিনি ছিলেন আশুতোষ কলেজের অর্থনীতির স্নাতক, তিনি MBA করেন IISWBM থেকে, LLBও করেন এবং ব্রিটিশ কাউন্সিলের স্কলারশিপ নিয়ে তিনি লন্ডনে যান PMIR করতে। এরপর তিনি জয়েন করেন অ্যান্ড্রিউ ইউল সংস্থায়, বহুদিন চাকরি করেন HR হিসেবে। তারপর তার অবতরণ হয় পশ্চিমবঙ্গের রাজনীতির ময়দানে। এরপর 2001 থেকে 2021 দীর্ঘ এই 20 বছরে 5 বারের বিধায়ক নির্বাচিত হন একই কেন্দ্র থেকে। এই মানুষটি 2006 থেকে 2011 এই সময়কালে ছিলেন বিরোধী দলনেতা। তিনি এছাড়াও হয়েছিলেন 2011-এ মহাসচিব তার দল থেকে। তিনি তার দলের প্রথম শিল্প ও বাণিজ্য মন্ত্রী, তথ্য প্রযুক্তি মন্ত্রী। 2021-এও এই একই পদেই তিনি নির্বাচিত হন। 2016-এ তিনি ছিলেন আমাদের শিক্ষামন্ত্রী। কিন্তু ছন্দপতন ঘটে 2022-এর 23শে জুলাই। তাকে ইডি গ্রেপ্তার করে SSC নিয়োগ দুর্নীতিতে। ঠিক এই সময় তাকে তার দল মন্ত্রিত্ব থেকে অপসারিত করে এবং দল থেকে বরখাস্ত করা হয় তাকে। বলা যায় এক সময় দলের নাম্বার 2-কে নির্দ্বিধায় গোদা বাংলায় দল ঘাড় থেকে ঝেড়ে ফেলে দেয়। তিনি ইদানিংকালে নিজেকে বেশ কয়েকবার অর্জুন হিসেবে অভিহিত করেছেন। 3 বছর 3 মাস কারাবাসের পর তিনি এখন মুক্ত, আপাতত জামিনে মুক্ত। ধরেই ফেলেছেন আজকে কার সাথে আমরা কথা বলতে চলেছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, পার্থ চট্টোপাধ্যায়। নমস্কার পার্থদা, বাংলা স্ফিয়ারে আপনাকে স্বাগত। কেমন আছেন? ভালো আছি। শরীরটা আমার তো খারাপ হয়েছিল। এখন শরীর কেমন রয়েছে? এখন শরীর 80% ঠিক আছে। হাতটা ভেঙে গেছিল, পড়ে গিয়েছিলেন, খাট থেকে পড়ে গেছিলাম। তাহলে এখন মোটামুটি ভালো বলা যেতে পারে। তো পড়াপড়ির মধ্যেও ভালো আছেন, বেশ। আপনাকে হাসতে দেখে ভালো লাগছে। তো নির্বাচনের ফলাফল তো দেখলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন? কে করেছিল এখন আর মনে রাখি না। আপনি কি তাকে কোনো ফোন করেছিলেন? কোনো দরকার নেই। আচ্ছা, কারণে আমি সাধারণ কর্মীরা যারা এখনো মনে করে যে পার্থদাই আমাদের একমাত্র লোক যাকে আছে, মুকুল রায়ের পরে যার কাছে খোলামেলা কথা বলা যায়, যে রাস্তায় বসে মন্ত্রিত্ব সামলেছে করোনা পিরিয়ডে, তারা এখনো মনে রাখে জেলায় জেলায়। আপনারা দেখছেনই, ফলই তো তার প্রমাণ যে সুবিচার না অবিচার যা দল করেছে। যে জেলাগুলো আমি দেখতাম, নদিয়া, দল আজকে 3 হয়ে গেছে। আমি এখানেই কেটে একটুখানি আসছি। আপনি তো মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা চিঠি লিখেছিলেন, তার উত্তর কি এলো নাকি যোগাযোগটা এখনো অধরা? এটা গান শুনেছিলেন না, চিঠি আই হায় আই হায়। আমার সে গান গাওয়ার মতন মানসিক অবস্থা নেই। আমি বহু জায়গায় বলেছি এটা, যে আমার আশা ভঙ্গ হয়েছে কিন্তু মোহভঙ্গ হয়নি। এবং আমার তখন প্রধান কাজ ছিল যে শরীরকে ঠিক রাখা,
শিকড়টাকে বাঁচিয়ে রাখা না, এলে গাছটা বাঁচবে না। শিকড় হচ্ছে আমার মন, আমার শরীর। সেইটার উপরে নজর দিয়েছিলাম, যেটা প্রায় লোকে বোধহয় চেষ্টাই করেছিল যে জেলেই বোধহয় মরে যাবে। আচ্ছা, এই প্রসঙ্গে আমি আসি। জেলের যে দিনগুলো ছিল সেগুলো তো কোনোদিনই সুখকর হয় না। কি করে নিজেকে সাহস জোগাতেন? দেখুন, মিশন আমার কাছে বিবেকানন্দ, আমি তো ঢং করে বিবেকানন্দ করি না। উঠো জাগো বলে পোস্টার লাগিয়ে রাখলাম, উঠে জেগে গেলাম, তা তো নয়। আমার ছোটবেলা থেকে পড়াশুনোর মধ্যে দিয়ে রামকৃষ্ণদেব, পড়াশুনোর মধ্যে দিয়ে সারদা দেবী, পড়াশুনোর মধ্যে দিয়ে স্বামী বিবেকানন্দ, পড়াশোনার মধ্যে দিয়ে নেতাজি। মানে জেলে কি পড়াশোনা করার সুযোগটা আমি পেতেন? তো দারুণ পড়াশোনা করেছি, আমি অনেক কিছুই জানতাম না। আচ্ছা, আত্মজীবনী লেখার ভাবনা কি ওখান থেকেই শুরু হয়? না, আত্মজীবনী তারা বলেছিল, আমার তো আত্মজীবনী কিছু লেখার মতো আমি কিছু করিনি যে আমি আত্মজীবনী লিখব। আমি ঘটনার বিবরণ লিখব, যেমন আমার মনের মধ্যে এখন হয়েছে অন্য মমতা, চুপচাপ ফুলে চাপ। এটা আমাদের, আমরা যখন লোকের কাছে যেতাম, এই 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 একটা স্লোগানই বুঝতো যে এটা কি বলতে চাচ্ছে। এবারও তো সেরকমই চুপচাপ অন্য ফুলে ছাপ হয়ে গেল। কি বলবেন এটা নিয়ে? এটা হবারই ছিল। পরিবর্তন নিয়ে আপনি একটা কথা বলেছিলেন একটা সাক্ষাৎকারে, যে কার্বাইড দিয়ে পাকানো ফল তো সুমিষ্ট হয় না, কখনোই হবে না। দলের ভিতে কেউ বা কারা আঘাত করছে। কারা কার্বাইড স্প্রে করলো বা কারা আঘাত করলো বলে মনে হচ্ছে? না, সেদিন পর্যন্ত মনে হয়েছিল বাইরে থেকে কেউ করছে। আজকে মনে হয়েছে যে আমার প্রিয় নেত্রী আঘাতটা সহ্য করেছে বলেই না আঘাত করতে পেরেছে। কারা করলো এটাই জানতে চাইছি। আপনার কি মনে হয়? আমার না দুটো জিনিস মনে হয়েছে। আমার তখন আর দল নিয়ে অত ভাবনা করবার মতন সময় নেই, যে যারা থাকবে তারা সোনার, বাদ বাকিরা লোহা। এই যে কথাগুলো বলে, আগে লোকে ভাবতো যে এই কথাগুলোই বোধহয় বাংলার মানুষের কথা, কিন্তু 15 বছর পরে মানুষ কিন্তু সেটা ভাবে না যে এটাই কথা। কোনো কোনো সময় যেন মনে হয় যে স্লোগান তৃণমূল কংগ্রেস পরিবার আমার পরিবার, কোনো কোনো লোকের কাছে তো মনে হয়েছে যে তৃণমূল কংগ্রেসটা তার পরিবার না, নিজেরটাই আসল পরিবার। তার মানে আপনি বলতে চাইছেন যে এই যে এখন অনেক কথা উঠে আসছে যে তৃণমূল কংগ্রেসে গণতান্ত্রিক পরিকাঠামো আর নেই, রাজতন্ত্র চলে এসছে, আপনি কি কোথাও সেটাকে এখন? আমি আমি অত পাওয়ারফুল বলে মনে করি না। এত এ পার্টি তো এমন নয় যে তার লিগাসি আছে। মমতাই লিগাসি, মমতাই শেষ, মমতাই শুরু। একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। যেটা তো অরুণাভ বলতো, অরুণাভ এটাও বলতো যে বাজার কর ঘুরে ঘুরে, মমতা কর দূরে দূরে। এরকম অনেক কথাই অরুণাভ আমার মনে পড়ে, অনেক কিছুই মনে পড়ে, বুঝতে পেরেছেন তো। এখন সব কথা তো সব সময় আমার মতন লোক বললে কর্মীরা বিভ্রান্ত হবে, সেই সময় বলি না, এখনো বলতে চাই না। কিন্তু তৃণমূলের এবারের ফলাফলটা বিজেপি যতটা ভাবছে বিজেপির জন্য হয়েছে, আমি বলবো, আমি একটা স্লোগান সবাই দিত, আমিও একটা তৈরি করেছিলাম, এক নেত্রী এক পদ এক পতাকা এক দল। এটা আমি তৈরি একটা করেছিলাম, লিখে জাগো বাংলায় লিখে করেছিলাম। তো সেইটার উপরে একটা আঘাত আসলো 2019 থেকে। আচ্ছা, যেদিন থেকে আমরা মনে করলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিষ্মাতে সাংগঠনিক শক্তিকে আমরা বিশ্বাস করতে পারলাম না। মানে আমার কাছে হাস্যকর, আমি কর্পোরেট জগতে এত দিন ধরে কাটিয়েছি, বিভিন্ন দেশের কমিটিতে আমি ছিলাম, আমার নিজেরই অবাক লাগে। এটা আইপ্যাক না ছাইপ্যাক বলে একটা কোম্পানিকে ধরে এনে সে বলে দেবে এ নেতা এ নেতা না। এই প্রসঙ্গেই আসি। কয়েকদিন আগেই আর কি কোহিনূর মজুমদার বলুন বা পাপিয়া ঘোষ বলুন বা রিজু দত্ত বা এরকম আরও অনেকে রয়েছে যারা মুখপাত্র ছিলেন, নেতা কর্মী, সবাই বলছেন আইপ্যাক, এমনকি কল্যাণ বন্দ্যোপাধ্যায় পর্যন্ত বলেছেন যে আইপ্যাক পুরো তৃণমূলের স্ট্রাকচার নষ্ট করে দিয়েছে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার জন্য আরও একজন মানুষ যে এই পুরো ভরাডুবির জন্য দায়ী।
কি বলবেন আমি আপনি? দায়ী কি দায়ী না জানি না, আমি এইটুকু জানি যে আইপ্যাক আমাদের ডুবিয়ে দিয়েছে। কিভাবে? ওই যারা মুখপাত্র নাম করলেন তাদেরকেও তো ডুবিয়েছে আইপ্যাক। একটু যদি খুলে বলেন বিষয়টা। দেখুন 19 সালে যখন এই পেশাদারিত্ব হলো, মানে টাইমটা আপনি দেখুন, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন নেত্রী রাস্তায় নেমে করোনাতে সাহস জুগিয়েছে, মনে নিজে গোল 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 এঁকে এরকম সামনে থেকে লড়াই করবার তো একটা আদর্শ থাকে, মানে সাহস জোগানোর থাকে। তো তিনি তো তাই করেছিলেন। আর এরা তখন করেছিল আইপ্যাক ঢুকে ঢুকে জেলায় জেলায় নিজেদের লোককে ঢুকিয়ে দিয়ে একদিকে অভিষেককে তথ্য দিয়ে নেতা তৈরি করবার চেষ্টা করেছিল, মমতাকে দ্বিতীয় শ্রেণীতে ফেলে, এবং মমতার সামনে তথ্য যেটা জোগাড় করেছে যে মমতা ডায়েরিতে লিখে রাখতে পারে যে কোন ব্লকে কে সবচেয়ে ভালো করবে, সেই মমতাকে তথ্য দিয়ে আইপ্যাক অভিষেকের নেতৃত্বে বোঝাবার চেষ্টা করেছিল যে এরমভাবে চলতে হবে। মানে বলছেন আইপ্যাক দিগ্ভ্রান্ত করলো নেত্রীকে? দিগ্ভ্রান্ত দলকে, নেত্রী কি দলকে পর্যন্ত করেছে। এবং সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই হলো। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মাথায় রেখে হলো, আবার হাত ধরে হবে কি? ওকে, ক্যামাক স্ট্রিটে কাদের অফিস? ক্যামাক স্ট্রিটে আইপ্যাকের অফিস নেই। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে সবাই এত ক্ষোভ উগরে দিচ্ছে, উনি জনসংযোগ তাহলে করতেই পারেননি? আমি ওকে যেটা মনে করি, দেখুন আমি তো আমার ছেলের মতন, আমি তোকে আপনি বড় হতে দেখেছেন সামনে। বড় হতে দেখিনি, বড় হওয়ার সাহায্যও করতে। রাজনৈতিক জীবনে তো দেখেছেন যে কিভাবে এলো। রাজনৈতিক কেন, পড়াশোনা জীবনেও দেখেছি। একটু বলুন। তো অভিষেকের মধ্যে ওদের পরিবারের যারা সদস্য, তার মধ্যে অভিষেক ইজ এ প্রেজেন্টেবল গাই। বেশ। ইন্টেলিজেন্ট গাই কিনা বলতে পারবো না, প্রেজেন্টেবল গাই। বেশ। ওকে দিল্লিতে পড়াশোনা, দিল্লির সংস্কৃতিটাও খুব ভালো রপ্ত করতে পেরেছে। ফলে ও আমার যেটা ধারণা, মানে আমি বহুবার বলেছি যে ও অটোমেটিক চয়েস ফর মমতা, আমি বহুবার বলেছি। কিন্তু সেই চয়েসটা কখন? সৈন্য থেকে সেনাপতি, কিন্তু সেনাপতি সৈন্য কোনোদিন হয়নি, অথচ সেনাপতি, সেটা গ্রহণযোগ্যতার প্রশ্ন থাকবে। তার মানে দলের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই গ্রহণযোগ্যতা একেবারেই ছিল না বললে চলে। আমার আমি তো বলতেই পারবো না, আমি তো 4 বছর। আমার এখন মনে হয়েছে যে আইপ্যাক যে দলটা সম্ভাবনাপূর্ণ ছিল, যে দলটা মানুষের আশা জাগিয়েছিল। আমি নিজে বলছি, আমি যখন জেলায় গিয়েছি তখন বিরোধী দলনেতা, আমি সর্বত্র যেতাম। একটা জায়গায় গেছি, দেখি ওই চুকিতকিত খেলে ইট সাজিয়ে সাজিয়ে পাশে দিকে একটা কাঠিতে মমতার ছবি আর একটা মেয়ে তাকে জবার মালা দিচ্ছে। মানে সেই শ্রদ্ধার জায়গা থেকে আজকে নেত্রীকে শুনতে হচ্ছে কোর্টে যাওয়ার সময় চোর চোর স্লোগান। এই যে পরিবর্তনের দায়ী, প্রধান দায়ী তো আইপ্যাক। দলে ক্যাশ অ্যান্ড ক্যারি এই থিওরি, তার মূল প্রবক্তা তো আইপ্যাক। বেশ, আমি একটা সরাসরি প্রশ্ন করছি আপনাকে, আপনার অ্যারেস্ট হওয়ার পেছনে কি কোনোভাবে আইপ্যাক বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত আছে? আমি সেটা এখনো সেই সিদ্ধান্তে আসেনি, তো ষড়যন্ত্র তো নিশ্চয়ই হয়েছে, দলের পিছনে আছে। দল এর পেছনে আছে। বেশ, আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি যখন জামিনে মুক্ত হয়ে ফিরে এলেন ভোটের আগে, আপনি আপনার ভালোবাসার এই বেহালাবাসীকে খোলা চিঠি লিখেছিলেন। ঠিক। তারপরেও নির্বাচনে এই ভরাডুবি হলো, এখান থেকে বাজিমাত করে বেরিয়ে গেলেন হচ্ছে ইন্দ্রনীল খান। তো সেইখানে আপনি কি বলবেন? জনগণ আপনার আবেদন কি গ্রহণ করলো না? জনগণ আবেদন গ্রহণ করেছে বলে 12% সুইং করে ইন্দ্রনীল জিতেছে। মানে এখানেও বলছেন আপনার চিঠির প্রভাবটা? আরে আমি তো বারবার বলছি 12% সুইং করেছে, কোথাও তৃণমূলের 12% সুইং করেনি।
যে লোকটা 4 দিন আগে পর্যন্ত জানতো না প্রার্থী, সে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ, যুব নেতা, রাজ্যসভার প্রাক্তন সদস্য, তাকে হারিয়ে দিল। তাহলে আমি ধরতে পারি যে আপনার এই খোলা চিঠির অবদান অ্যান্টি টিএমসি ভোটে গেছে। আমি তো অ্যান্টি টিএমসি কোনো চিঠি দিইনি। না, আপনি খোলা চিঠি লিখেছিলেন, আপনি বলুন 12% সুইং করেছে। 12% সুইং করেছে। তারা দেখেছে যে তাদের বিধায়ককে আমরা যে চোখে 25 বছর ধরে দেখে এসছি, তাকে কালিমালিপ্ত মলিনতা থেকে মুক্ত করবার হয় কোনো সিদ্ধান্ত দল নেয়নি, বা দল ইচ্ছে করে তার পাশে দাঁড়ায়নি। কাউকে হয়তো টিম অফ পিপল হতে পারে, ইন্ডিভিজুয়াল হতে পারে, তাকে আড়াল করতে হয়তো হতে পারে। কিন্তু বেহালার মানুষকে আমি চিঠি দিয়েছিলাম, আমি যদি জীবনে কাউর কাছ থেকে 1 নয়া পয়সা নিয়ে থাকি চাকরি দেওয়ার নামে, আমাকে বলুন এসে, আমি বসে থাকতাম। আমি বাক্স তৈরি করেছিলাম, বাক্সকে উঠিয়ে নিয়ে গেল কেউ কেউ, আবার বসালাম। আজও পর্যন্ত বিচারাধীন বিষয় হলেও আমি বলবো, কেউ বলেনি যে পার্থ চ্যাটার্জি আমাদের কাছ থেকে টাকা গ্রহণ করেছে। আমি জীবনে এনরোলে এত চাকরি দিয়েছি, এত লোকের, আমি তো এইচআরের লোক। একদমই তাই। আমি এখানেই তাহলে ন্যারেটিভটা এইভাবে বলতেই পারি যে আজকে বেহালাবাসী আপনাকে ভালোবেসে তৃণমূলের পতন ঘটিয়েছে বেহালায়, আপনার বিধানসভা কেন্দ্রে। না, আমি একটা ফ্যাক্টর হতে পারি, হয়তো হতে পারি, আমি জানি না। 5-6 হাজার লোকের চাকরি মানে ইন্টু 5 হলে তো 10,000 লোক এমনিই হয়। কিন্তু যিনি প্রার্থী হয়েছেন তার বাড়ি তো 131, তিনি তো কাউন্সিলরও 131। তিনি একটা রাজনৈতিক নেতার সহধর্মিণী ছিলেন, তাতে একটা অ্যাডভান্টেজ তো আছেই। তারপরে তিনি তো ক্লেম করেন যে তিনি সর্বময় নেত্রীর ঘনিষ্ঠ থাকলেই বোধহয় ভাই আর বোন দুজনেরই বিধায়ক হিসেবে প্রার্থী দেওয়া যায়। হ্যাঁ, স্বজন পোষণ। আমি কত আর স্বজন পোষণ দেখবো বলুন। ইদানিং এই কিছু কথা উঠে আসছে যে আইপ্যাক, এই আইপ্যাকে দলের নিম্নতলার কর্মীরা ওপর মহলে কোনো বার্তা যদি পৌঁছে দিতে হতো, বিশেষ মিষ্টির প্যাকেট ছাড়া নাকি সেখানে পৌঁছানো যেত না। আমি তো আবার বলছি যে ক্যাশ অ্যান্ড ক্যারি সিস্টেম হয়েছে। আপনি বললেন যে বিশেষ দেখা করবার পথ পাওয়ার জন্য শুনেছি, এখন দেখছি তার একদম টিকিট পাওয়ার জন্য আমার পুত্রসম অভিষেকের যে টিম অভিষেক সেনাপতি, সেই টিমের যারা সদস্য ছিলেন, তাদের অনেকেই এখন তো, যে কথা আমি 19 দিয়ে আনবো, আমার সঙ্গে ফারাক হলো কি করে যে আমি ওদের তৈরি করা লিস্টটাকে আমি মানতে চাইনি। আচ্ছা, এই কারণেই তো ঝগড়া। আমি পিকেকে বলেছিলাম, তোমাদের মতন পেশাদারি সংস্থা আমি যখন চাকরি করতাম, আমার ঘরের বাইরে ভিজিটিং কার্ড নিয়ে ওয়েট করতো, তোমরা আমাদের জ্ঞান দেবে। মমতা ব্যানার্জি সংগঠন তৈরি করেছে, সেই জানে না যে সংগঠনটা কিভাবে চালাতে হয়। তোমরা বলতে পারো, মার্কেটিং করতে পারো, তোমাদের মার্কেটিং না, মমতা ব্যানার্জির মার্কেটিং। আপনাকে আমি ব্যক্তিগতভাবে এই মুহূর্তে জিজ্ঞাসা করতে চাই, আপনি কি আজও তাহলে তৃণমূল? আমি তো দলবদল করিনি, না মতবদল করতে পারি, দলবদল করিনি। বেশ, হারের দায় কি আপনি নিচ্ছেন তাহলে? আমার তো কোনো দায়িত্ব নেই, দায়ও নেই। দল বদল তো করেননি। তাহলে সরাসরি আরেকটা প্রশ্ন করি এখানে, আপনার এই যে দুর্নীতি, নিয়োগ দুর্নীতি, প্রাথমিকের ব্যাপারেও এখন চলছে, এসএসসির ব্যাপার হয়েছে, তার সাথে যে এই টাকার আর্থিক দুর্নীতি বা এই বান্ধবী সঙ্গ নিয়ে যে বিভিন্ন কুকথা রটেছে চারপাশে, এটাও কি কোনো কারণ হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পড়ে যাওয়ার? আপনি তাহলে এটা নস্যাৎ করছেন? কি যে বলেন! আমি তাহলে এইটা শুনুন, প্রথম কথা, আপনি যখন প্রশ্নটা করলেন,
21 সাল পর্যন্ত তো শিক্ষার কোনো দুর্নীতি বেনিয়ম কেউ শোনেনি। হঠাৎ 22-এ ধরার পর আপনাদের মনে হলো যে শিক্ষায় দুর্নীতি আছে। আমি যখন ধরলাম 2014 খুব সম্ভবত নভেম্বরে, আমি তো আগের শিক্ষার মন্ত্রীর ছেঁড়া জামাটা নিয়েই এসেছিলাম। আমি তো একটা নতুন জামা পরে আসিনি। সেই জামার ফুটোগুলোর দায়িত্ব কি তার থাকবে না? না, সঙ্গে মুখ্যমন্ত্রী থাকবে। এই অভিজিৎ বাবু, শ্রদ্ধেয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি তো এসএসসির লিস্ট অফ অ্যাডভোকেটস ছিলেন। তিনি তো ডিফেন্স করেছিলেন যে কোনো রকম বেনিয়ম হয়নি। আমার কাছে যদি পেপার দেখতে চান দেখিয়ে দেবো। তাহলে আপনার যে কথাটা ছিল, না, আমি আবার বলি, আমার শেষ হয়নি। বেশ। তাহলে কোথাও একটা বেনিয়ম ছিল। বেনিয়মটা মানে কি? আপনি দেখুন, মাধ্যমিকের পরীক্ষা দেয়, 10%, 15% রেজাল্ট উইথহেল্ড থাকে। আমার জীবনেও তাই ঘটেছিল, কিন্তু সেখানে তো আমি দুর্নীতি বলিনি, আমি বেনিয়ম বলেছিলাম। প্রথম কথায় তার মন্ত্রীর তো কোনো হাতই থাকে না, কারণ একটা স্বয়ং শাসিত সংস্থা। আপনি একটা বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির জন্য তো আর শিক্ষামন্ত্রী পদত্যাগ করে না, সেখানে উপাচার্য পদত্যাগ করতে পারে, সেখানকার সেগুলো নিয়ে ভাবনা নেই। 21 পর্যন্ত কিন্তু কোনো রকম বেনিয়মের অভিযোগ হয়েছে। অনেক ফেল করা ছাত্রছাত্রী আমরা পাশ করেছি বলে অনশনে বসে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়েরও তারা সহানুভূতি পেয়েছিল, আমারও পেয়েছিল। হয়তো সবার সঙ্গে দেখা করেছি, আমি তো বামপন্থী ডানপন্থী কাউকে বাঁকিয়ে রাখিনি, দেখা করতে দেখে সবার সঙ্গে কথা বলেছি। এবং বলে যখন একটা পরে আমি আবার যাদের সঙ্গে কথা বলেছি আমি দেখছি তাদেরও চাকরি চলে গেছে। আচ্ছা। তাহলে আমি একটা জিনিস বুঝিনি, আমি একটা জিনিস এখনো মনে করি, এটা এখানেই ষড়যন্ত্র। এখনো আমি মনে করি যে অল্টো গাড়ি চাপতে চাপতে তারপরে আমরা আরেকটা বড় গাড়ি, আরেকটা বড় গাড়ি, আরেকটা বড় গাড়ি, অর্থাৎ যখন আমি পেয়ে যাচ্ছি একেবারে বিনা বাধায়, বিনা সংগ্রামে, বিনা রক্ত ঝরানো দিনগুলো না দেখে, ঘাম ঝরানো রাত্রির কথা না ভেবে, তখন এই ধরনেরই হয়। আর তার সঙ্গে লোকও জুটে যায়। লোক জুটে একটা বাচ্চা ছেলেকে মাথাটা গন্ডগোল করে দেওয়ার পক্ষে তো অনেকে আছে। তৃণমূল যে পরাজিত হবে একদিন না একদিন, তো মমতারও তো বয়স হবে। আমি আপনাকে বলি যে তাহলে আপনি নিজেকে বলেছিলেন আমাকে রাজনৈতিক ডাস্টবিন করা যাবে না। এখনো মনে কারা করলো আপনি সরাসরি আজকে খুলে বলতে পারেন তো? না না না, দলের একাংশ নিশ্চয়ই করেছে। আবার বলবো কারা করলো, মানে আমি খুঁজে বেড়াচ্ছি তাদের, যারা ঘন্টাখানেক জায়গায় বসে বসে নেতা তৈরি হয়ে গেছিল, ড্রেসটাও তাদের মতন করছে, তাদের খুঁজে বেড়াচ্ছি। কেন করলো মনে হয়? প্রতিবন্ধকতা, আইপ্যাকের কথা শুনে। আরে আমাকে 2021 সালে বলেছিল বেহালা পশ্চিমে দাঁড়াবেন না, আজকে বলে দিচ্ছি আপনাকে। সুব্রত বক্সী তখন উঠে দাঁড়িয়ে বলেছিল যে পার্থ যদি ওখান থেকে 5000 ভোটে যেতে আপনার রিপোর্টে, তাহলে তৃণমূল আর ক্ষমতায় আসবেন, আপনি পাত্তা নিয়ে উঠিয়ে চলে যান। ক্যামাক স্ট্রিটের অফিসে বসে পিকে বলেছিল। আর পিকে তো 5% নয় প্রতীক জয়, ও তো চালাচ্ছে অভিষেক নিজে। তো সেই আইপ্যাক তো এখন বন্ধ হওয়ারই ছিল। আইপ্যাক করতে গেছে, ওরা তো সব দিয়েই গেছে না। দিয়ে ওরা তো সমস্ত কিছু উইদাউট এনি পয়সা 2-4টে গ্রেপ্তার করে, দেখুন একটা লোককে গ্রেপ্তার করলো, তাকে আবার কোথাও দেখেছেন ট্রায়াল কোর্টে ইডি কোনো অবজেকশন ছাড়াই লোকটাকে ছেড়ে দিল? না, আমি তো অবাক কাণ্ড। আমার অবাক হইনি এই কারণে যে তাদের কাজটা তো, মানে আমি বলবো যে আমরা দল হিসেবে হেরেছি, আমাদের বিশ্লেষণ শক্তি নষ্ট হয়ে যায়। মমতা যে কথা সরাসরি ভাবতে পারে বা পারত, সে ভাবনাটা সে বন্ধ করে দেওয়াতে।
মানে এইটা কি আমি ধরে নিতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও গিয়ে ধৃতরাষ্ট্র হয়ে গিয়েছিলেন? কোথাও না অনেকটাই ধৃতরাষ্ট্রের মতন কাজ করেছে, হয়েছেন কিনা জানি না। আমার এখন না জেল থেকে ফেরার পথে জেল পর্যন্ত আমার একটা আশ্বাস বিশ্বাস সবটাই ছিল, কিন্তু এখন আমার মনে হচ্ছে শুধু চোখে বেঁধে গান্ধারী ছিলেন না বা ধৃতরাষ্ট্র নন, অনেক মন্ত্ররাও ছিল, তাদের ভূমিকাও আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি সঠিক সময় সঠিকভাবে গ্রহণ করতে পারতেন, তাহলে যে দলটা তিনি নিজে হাতে গড়েছিলেন, মানুষের আশীর্বাদে দোয়ায় যে দলটা বড় হয়েছে, তার জীবদ্দশায় সেই দলের বর্তমান পরিস্থিতি দেখে যেত। 21 তারিখে তোমার দলের শহীদ সম্মেলনে 21শে জুলাই সভাপতিত্ব করলো, সঞ্চালক হলো। 21 তারিখ বিকেলে সাংসদদের ডাকা মিটিংয়ে আমন্ত্রিত হলো। সেখানেই প্রথম আন্দাজ করা গিয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস তারা ধনকারকে ইনডাইরেক্টলি সাপোর্ট করবে। তার প্রস্তাবক তো আমি ছিলাম। রূপ তো আমি সকলেরই দেখেছি না, ফেরেন্সিওর রূপ দেখেছি, মহুয়ার রূপ দেখেছি, ডেরেকের রূপ দেখেছি, আর কার কার বলো সৌগতদার রূপ দেখেছি। কেউ তো পাশে দাঁড়ায়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আমিই দাঁড়িয়েছি, সব সময় দাঁড়িয়েছি, খারাপ জেনেও দাঁড়িয়েছি। হ্যাঁ, সেইখানেই বলছি যে আপনি তো দলের নাম্বার 2 ছিলেন। আমি 2 কি ছিলাম জানি না, 3 কি ছিলাম জানি না। আমার কাছে কর্মীরা স্বচ্ছন্দে আসার ক্ষমতা রাখত। সেইখানে কি মমতা ব্যানার্জি এমন নেত্রী যে তিনি তার দলের 2 বা দলের 3 যখন তারা কোনো বিপদে পড়েছে তাদেরকে একেবারে ঝেড়ে ফেলে দিলেন? এটা কি তার নিজস্ব সিদ্ধান্ত, না এই সিদ্ধান্তের পেছনেও আইপ্যাক বা অভিষেক বন্দ্যোপাধ্যায়? আমি আইপ্যাকের তো নিশ্চয়ই, আইপ্যাক তো চেয়েছিল 21শে আমি যাতে না দাঁড়াই। আইপ্যাক তো চেয়েছিল নতুন থিওরি তোমার সন্তানদের দিয়ে যাও, তোমরা সরে পড়ো, যাতে সেই সন্তানদের মাথায় নতুন নেতৃত্ব বসতে পারে। আইপ্যাক তো আমাকে সরানোর চেষ্টা করেনি। আইপ্যাক তো চেষ্টা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্বল করবে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় যদি সেদিন না বোঝে, আজও না বোঝে, আমার তো কিছু করার নেই। আপনি আপনার নেত্রীর কাছে কিছু বার্তা পাঠাতে চান আজকে আমাদের? কি বার্তা পাঠাবো? যে তার নিজের লোককে, যে তাকে দেখে 21 সালে পতাকা ধরেছে অর্থের জন্য নয়, সে একবার জিজ্ঞাসা পর্যন্ত করেনি। খবর নিয়েছে যে ওনার যেরকম স্টাইল, ওনার বাহিনী তো সাংগঠনিক বাহিনী থাকে না, সংগঠনের লোক জেনে যাবে। কিন্তু যারা এখনো সহকর্মীরা আছে, আমি বলবো তাদের এই দল সম্মান দিতে শিখুক। হ্যাঁ, মানে কাকলি ঘোষ দস্তিদার সমাজ মাধ্যমে লিখলেন 40 বছরের আনুগত্যের পুরস্কার পেলাম, মুখ্য সচেতক থেকে তাকে সরিয়ে দেওয়া হলো, কল্যাণ ব্যানার্জিকে নিয়ে আসা হলো। তো আপনাদের কি আনুগত্যটাই ডোবালো? আমি তো প্রথম দিনে বলেছি যে আমার পতনের কারণ আপনি বোধহয় শুনেছেন, যে বেরিয়ে এসে প্রথম আমার যারা সংবাদ মাধ্যমে এসেছিল তাদের বলেছি আমার আনুগত্যই আমার পতনের কারণ। আমার আনুগত্যটা, তার ব্যাখ্যাও আমি দিই যে বিকাশ দা দেখলাম বলেছে আনুগত্য পাত্র ভালো, কিন্তু দুর্নীতিটা প্রকাশ না করে আনুগত্য দেখানোটা কি অপরাধ নয়? এটা বলেছে সমভাবে বিকাশ। আবার এটাও বলেছে বিকাশ দা যে 5টা বন্ধু থাকতে পারে, 3টে বান্ধবী থাকলে অসুবিধে কোথায়? অকপট বলা। কিন্তু বিকাশ দা অন্তত জানে যে আমি দুর্নীতির করার মতন মানুষ নই। আমি যে অংশে থাকি, বিকাশ দা যতজনের তার দলের লোককে অন্ন জুগিয়েছে, আমি তার থেকে কম লোকের অন্ন জোগাই, বেশি লোকেরই জুগিয়েছি। তাহলে এই প্রসঙ্গে আবার একটা সরাসরি প্রশ্ন, যে টাকাটা উদ্ধার হলো বা যে গয়না উদ্ধার হলো, গয়না নিয়ে তো যার উদ্ধার হয়েছে যার বাড়িতে, সে উত্তর দেবে। যে টাকা উদ্ধার হলো, আমি জাস্ট শুনতে চাইছি একটাই কথা, এগুলো কি শুধুই আপনাদের? প্রথম কথা হচ্ছে যে
এটা বিচার্য বিষয়। আমি তো প্রথম থেকেই বলছি যে একটা জিনিস আপনারা বেসিক জায়গায় বিচার্য বিষয়। না না, বিচার্য বিষয় না, আরে যা চোখে দেখো তা কি সবই ভগবান? যা ভাবি ভগবান তারা কি শুধু পাথরের মূর্তি? এ তো ভাবনার উপর। আমি যেটা আপনার প্রশ্নের উত্তর সেটা বলি, শিক্ষার দুর্নীতি একটা আলাদা বিষয়, আর রিকভারি কারোর বাড়ির থেকে হওয়াটা, তার সঙ্গে জড়িত হওয়াটা একটা ষড়যন্ত্রের কারণ। মানে আপনি না দাঁড়ান, আমি শেষ করি। শিক্ষায় বেনিয়ম হতে পারে, আমি আবার বলছি। আমার কাছে, আমি 20-এ বোধহয় তখন করোনা পিরিয়ড, আমি অফিসে কম যেতাম, তখন তো সচিব রাজ চলছে। আর লোকে ভুল করে একটা, যে আমি এক্সিকিউটিভ অথরিটি নই, আমি পলিসি মেকিং লোক, আমার কোনো ক্ষমতা নেই যে একটা রাষ্ট্রায়ত্ত জায়গায় বলতে পারি ভাই এটা দেখে দিস, কিন্তু আমার কোনো ক্ষমতা নেই যে হাজার হাজার লোককে ঢুকিয়ে দিয়ে গেলাম, কোটি কোটি টাকা লোককে তুলছে, আমি সেটা দেখলাম। কেউ কেউ মতব্বর বলেছে যে এরকম চক্র অনেক দিন ধরে চলছিল, পার্থদা জানতেন না, তাই তাকে শিক্ষা দপ্তর থেকে সরিয়ে অন্য দপ্তর দিয়েছে। মূর্খের দল। এই কারণে বলবো, তাহলে তো দলই এটা প্রশ্রয় দিয়েছে যাতে হয়। এটা কি বলছে, কি যে ঘন্টাখানেকে বলে লোকে, আমি তো বুঝতে পারি না, সেরকম প্রশ্নও বুঝতে পারি না। মানে ষড়যন্ত্রটা কিভাবে হলো, এটা আপনার কি ধারণা? এই টাকাটা কেন পাওয়া গেল এইভাবে, আপনি ফেসে গেলেন, কার টাকা? সেটা তো বিচারে আসবে। আপনি তো প্রশ্নটাই করলেন না যে শিক্ষার দুর্নীতির সঙ্গে আমি আলাদা করছি, শিক্ষার দুর্নীতির সাথে আমি টাকাটা তো অনেকের বাড়ির থেকে অনেক হয়েছে, কারণ খাটের তলার থেকে তো 17 কোটি টাকা গার্ডেন নিয়ে দাঁড়ান গার্ডেন নিয়ে বেরিয়েছে, কিছু তো হয়নি। 350 কোটি টাকা তো ঝাড়খণ্ডের কাউর ঘর থেকে, তাতে তো কিছু হয়নি। পার্থচারী রায় 22 তারিখে ধরা পড়লো, 23 তারিখে তার বাড়িতে গেল, সে বোম্বেতে শুটিং করতে গেছে, তার বাড়িতে ঢুকে পড়লো, সাজিয়ে রাখা হলো। তার উত্তর সে দেবে, আমি দেব না। কিন্তু এটা আমি উত্তর নিশ্চয়ই দেব যে শিক্ষার কোনো দুর্নীতি, কোনো বেনিয়মের সঙ্গে সজ্ঞানে অজ্ঞানে পার্থ চ্যাটার্জি জড়িত নয়। আমি নিষ্ঠার সঙ্গে দল করেছি, আমি নিষ্ঠার সঙ্গে সরকারের প্রতিনিধিত্ব করেছি। আমার কোনো সিদ্ধান্তই সরকারের সিদ্ধান্তের বাইরে হয়নি। আপনি আজকে মুখ সোজাসুজি কথাই আমি বলে দিলাম, আজকে বেশ কোনো সিদ্ধান্তই আমি সরকারের বাইরে করিনি। বেশ, এই সরকারের ব্যাপারেই আসি। সরকার তো এখন অতীত, আপনাদের সরকার। সেইখানে দাঁড়িয়ে আজকে আপনি ফিরে এসছেন, জামিনে এখন মুক্ত। আপনি কোনো একটি সাক্ষাৎকারেও বলেছিলেন যে চুপি চুপি কিছু মানুষ যোগাযোগ রাখে, তা নিয়ে আবার রত্না চট্টোপাধ্যায় কাউন্টার করেছিলেন, উনি বাজে কথা বলছেন। ফালতু লোক, ওই রত্না চট্টোপাধ্যায়কে আমার সঙ্গে আনবেন না, এগুলো কেন করেন? আমি একটাই প্রশ্ন করতে চাই, চুনো মাছকে নিয়ে এসছেন ইলিশ মাছের সঙ্গে তুলনা করতে, চুনো মাছ ইলিশ মাছ আমি মানলাম, এইসব করেন কেন? এগুলোতে হট আলোচনা করা যায় না। আমার প্রশ্নটা অন্য, প্রশ্নটায় আমি আসি। আপনি শোভন বলতে পারতেন একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, আপনি একটা কাকে নিয়ে এলেন? হ্যাঁ, যিনি আপনার এখান থেকেই এবার দাঁড়ালেন, কিন্তু আমার প্রশ্ন দাঁড়ালেন তো চুনোপুটি অনেকে দাঁড়িয়েছে, এরা দাঁড়ালেন কেন? আপনি 74 জন বিধায়ককে বসিয়ে দিন, কিসের কারণে বসলেন? আপনি 80 বছরের লোককে দিয়েছেন, আপনি 82 বছরের লোককে দিয়েছেন, তারপরে 74 বছর কেন না? আইপ্যাক বলেছে এরা কাজ করেনি। আপনি বিপ্লব রায়চৌধুরীকে দিলেন না, আপনি তপন মানে অসিত মজুমদারকে দিলেন না, তপন ঋষি দাশগুপ্তকে দিলেন না হুগলিতে, আপনি দিলীপ যাদবকে কথা শুনলেন না। কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা তো বলছেন আইপ্যাক থাকাটা খুব জরুরি ছিল। শোভনদেবকে তো বলতেই হবে। আবার এই শোভনদেবই বলেছিলেন, যিনি আমার গুরু, রাজনীতিতে এসেছি কিন্তু শোভনদার হাত ধরে। আচ্ছা, শোভনদাকে যখন ট্রেড ইউনিয়নের থেকে সরিয়ে দিয়ে দোলা সেনকে দিল মহাকরণে মমতা বন্দ্যোপাধ্যায়, তখন আমার গুরু আমার সামনে বলেছিল, মমতা তুই ঠিক কাজই করেছিস, বুঝলি, যেরকম
তাজমহল তৈরি করে তার কারিগরের ডান হাত কেটে দিয়েছিল যাতে দ্বিতীয় তাজমহল না হয়, তুইও আমাকে তাই করলি। এটা সুমনদা বলেছে। এ তো খুশি করার কথা। শোভনদা খুশি করে না কাউকে, খুশি করার কথা। আমি শোভনদার অন্ধভক্ত, শোভনদাও খবর নেয়নি, কিন্তু শোভনদার খবর আমি রাখি। দুঃখ হয় না যে দলের সুদিনে আপনি পাশে ছিলেন, আপনার দুর্দিনে দলের কেউ পাশে রইল না? আমার দুঃখ হয় না তো। সাফল্যের অভিভাবক অনেক, ব্যর্থতার অভিভাবক থাকে না। দারুণ কথা। আমি এই প্রসঙ্গেই বলি, আপনি যখন বলেছিলেন যে চুপি চুপি কিছু মানুষ যোগাযোগ রাখে, কি মনে হয় পরিবর্তনের হাওয়ায় কি তারা প্রকাশ্যে আসবে, আপনার পাশে প্রকাশ্যেই দাঁড়াবে? আসছে, এখন প্রকাশ্যেই মুখ খুলছে। তারা আপনার পাশে আছেন? আর যারা আমাকে আবর্জনা বলেছিল তারা এখন নিজেই বলছে তার নেতা আবর্জনা। বেশ। এই যে নামগুলো বললেন, নিজুর, কোহিনুর, পাপিয়া মিয়া, পাপিয়া বোধ হয় শিলিগুড়ি, তো মানে রবির বোধ হয় কিরম রিলেটিভ। তো যাই হোক, মানুষ মুখ খুলছে। মানুষ মুখ খুলছে না, মানুষের প্ল্যাটফর্ম ছিল, মমতার কাছে গিয়ে লোকের বলতে পারত। কিন্তু এক এক করে বিশ্বাসযোগ্য সৈনিক, সে বাড়ির কাজের লোকই হোক কিংবা দলের লোকই হোক, তারা কিন্তু বিশ্বাস রাখতে পারলো না। কেন পারলো না? ব্যর্থতা কার? আমার, না তাদের, না নেত্রীর? এ পরীক্ষা তাকে দিতে হবে। কারা সোনা, উনি এখন সোনা খুঁজছেন, যারা চলে যাক চলে যাক। আরে হয় না, এখন সেই জামানা নেই। তোমার 214 জন পরাজিত প্রার্থী ছিল, তুমি 60 জনের জমায়েত করতে পারোনি। তোমাকে আজকে আত্মবিশ্লেষণ করতে হবে। তাহলে আপনি কি মনে করেন যে আমাদের তো পশ্চিমবঙ্গের এটা একটা লজ্জার ইতিহাস হয়ে থেকে যাবে যে প্রথম কোনো মুখ্যমন্ত্রী যিনি ইস্তফা দিলেন না? অন্যায় করেছেন। সংবিধানের যে নিয়ম, যে সংবিধান নিয়ে উনি আমার বিধানসভায় ঢুকেছিলেন, যা দেখে আমরা উত্তেজিত হয়ে আমাদের কোনো কোনো বন্ধু ভাঙচুরে ঢুকে পড়েছিল। যারা করেছিল তারা আজকে বিজেপিই করে অবশ্য, কিন্তু তা তো করেছিল বিশ্বাসে সংবিধান, আমাদের নেতৃত্বকে অপমান করা। তো সেই সংবিধানের প্রতি তো তার সবচেয়ে বেশি সম্মান দেখানো দরকার, সেটা দেখায়নি। দেখানো উচিত ছিল। তারা, আমি বলছি মমতাকে বলেনি, বলা উচিত ছিল। যারা পরিচালন করছে, যারা পাশে থেকে লড়ছে। আপনি অভিষেককে কদিন কালীঘাটে দেখেছেন, আজকে অফিস সামলাচ্ছে। তাকে কালীঘাটে মমতার পাশে থেকে অফিস সামলাতে বারণ করেছিল কে? তার কাকারা তো মিলন সংঘের মাঠে বসে অফিস সামলেছে। সে তো ঢিল ছোড়া দূরত্বে আলাদা করে অফিস করেছে। কেন সে করলো না? মানে তাকে কি নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত, না মানুষজনই তাকে ভুল বোঝালো? আপনাদের দলের মানুষজনই তাকে, আমার দলের লোকরা তোষামত করে একটু বার খাইয়ে দিল? না না, সে তো খাইবে না, কেক বার খাওয়াবে না। তো এত বড় কেক নিয়ে যাচ্ছে, মমতার জন্মদিন কবে তাই জানে না লোকে ঠিক। এই যে কেকের সমারোহ, ডিজের সমারোহ, এই কালচারটা তো বাঙালির সংস্কৃতির সঙ্গে মেলে না। তাহলে বাঙালির সংস্কৃতি থেকে বেরিয়ে যাওয়াও একটা বড় পতনের কারণ। পতনের কারণ মানে পরনির্ভরতা আমাদের হারিয়ে, সংগঠনের উপরে জোর দিইনি, ব্লক সভাপতিকে মানিনি, অর্থটাই বড়। আপনি শুধু বললেন যে এইখানে অর্থ পাওয়া গেলে, এক একটা প্রতিনিধিদের জীবন ধারণ দেখুন। এখানে এক খাঁ, ওখানে এক মোল্লা, ওখানে এক চক্রবর্তী, ওখানে এক, এই তো হয়েছে না? তার মানে কোথায় হিপি হ্যাপা তারা, মানে বলতে গেলে বলছে যে তৃণমূলের অবস্থার কারণ খারাপ হওয়া শুরু হয়েছে মুকুল রায়কে সরিয়ে দেওয়া। খারাপ অবস্থা আমি কিন্তু আজকে বলিনি, আমি নির্বাচনের আগে বলেছি, শুভেন্দুকে সরিয়ে দেওয়া। আমি আবার বলছি, নারদা সারদার সমস্ত কাণ্ডে দল যেভাবে দাঁড়িয়েছে, ববির পাশে যেরকমভাবে দাঁড়িয়েছে, সেইভাবে পরবর্তীকালে অনেককে বাঘ বলল, অনেকে হাত তুলে বলে আসলো আমি বলে দিচ্ছি এই সৎ, আর জেলে যে ঢুকে আছে সে দুঃখে কান্নায় ওষুধ না পেয়ে অসুস্থ হতে, তাকে খবর নিল না। আপনি ভাবছেন কি এটার একটা এফেক্ট নেই? আছে। তার সঙ্গে যুক্ত হয়েছে নির্বাচনে লড়বার যে
কুশলতা, হুম সেটা অন্যের কাছে জমা দেওয়া, নিজের উপরে আস্থা না রাখা। যেটা নৌশাদ সিদ্দিকী করতে পারে সেটা আমার দল করতে পারে না। এইখানে যেখানে যা যা বলেছে সেখান থেকে ডিফট করেছে। এইটা তো আপনার দলের প্রসঙ্গ, আইপ্যাক প্রসঙ্গ আসছে। এবার আমি আপনাকে জিজ্ঞাসা করি, এই 15 বছরে আপনার দল সাধারণ মানুষকে কি কি দিতে পারলো না, যার জন্য সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিল? কি মনে করেন? বেশি দিতে গেছে বলে মুখ ফিরিয়ে দিয়েছে। মানুষ যা চায়নি তাকে তাকে সামনে রেখে চলবার চেষ্টাটাকে মানুষ গ্রহণ করেনি। আমরা শিল্প আনবো না বলে লড়াই করিনি। আমরা কৃষককে বাঁচিয়ে শিল্প চেয়েছিলাম। আমরা কৃষককে সেভাবে বাঁচাতে পেরেছি কি? আমরা শিল্পকে সেভাবে আনবার চেষ্টা করেছি, আনতে পেরেছি কি? সেটা আপনি তো শিল্প বাণিজ্য মন্ত্রীও ছিলেন, যে নন্দীগ্রাম আন্দোলনকে কেন্দ্র করে উত্থান ওই একই কারণে সরিয়ে হলো না কেন? আর হবে কি হবার? আমি তো রেগে এনেছিলাম। আমি তো অমিতদার মতন ফিকির সেক্রেটারি জেনারেল ছিলাম না, কিন্তু আমি এমপ্লয়ার ছিলাম। আমি তো ফিকির কর্মচারী ছিলাম না। অমিতদা তো অনেক বড় মাপের বণিক সভার কর্তা ব্যক্তি। তো অমিতদা বলতে পারবে কেন এলো না, কিন্তু শিল্পের কর্তা হিসাবে আমি ছিলাম। আমি কাছ থেকে দেখেছি। আমি হয়তো মোহনবাগানের ক্যাপ্টেন ছিলাম না, কিন্তু আমি অফিসিয়ালস ছিলাম না। আমি যে মাঠে খেলেছি সেই মাঠের ছোট মাঠ হলেও সে মাঠে কৃতিত্বের সঙ্গে সম্মানের সঙ্গে বুঝেছি। আমি তো নারায়ণ কৃষ্ণ মূর্তিকে এখানে এনেছিলাম, আমি শ্যামপিত্রদাকে এখানে এনেছিলাম, আমি তো টাটার ম্যানেজিং ডিরেক্টরকে এখানে। তারপরও হলো না, কারণ কি দেখবেন, মানে কিভাবে বিশ্লেষণ করবেন? আমাকে কি সময় দিয়েছে বলুন? প্রথম দিন এসে বললো রিলেশনশিপ ট্যাক্স কে তুলছে? অথবা বলুন তো কে তুলছে রিলেশনশিপ ট্যাক্স? আমি বললাম আমি তো জানি না। তার ঘরের লোক তুলতো। দুর্নীতি তার মানে দুর্নীতি না, আমি ওইসব কথাগুলো না আমার কাছে এখন মিনিংলেস। আপনি যদি ভালো কাজ করেন না, কেউ মনে করেন যে জেলে বসে থাকলেও লোক যেতে কেন? এইখানেই আমি আসি জেল প্রসঙ্গে। জেলের দিনগুলো নিয়ে আমরা একটু আগে একবার কথা বলেছি। তো জেলের পরিবেশ নিয়ে আপনি বলছিলেন, জেলের আমি এই চেঞ্জ করতে চাই, ওটা পরিবর্তন করতে আমি চাই। শুভেন্দুকে বলবো যে শুভেন্দু শুধুমাত্র, আমি প্রথমত ওকে শুভেচ্ছা জানাই। ওর ইচ্ছা পূরণ বলে একটা বই লিখলে আমি শুভেন্দুর নামই প্রথমে লিখবো, যার ইচ্ছা পূরণ হয়েছে। আমার সেদিন কথাটা ভুলে যেতে আমার কাছে খুব কষ্ট লাগে। আমি শুভেন্দু অভিষেককে নিয়ে বসেছিলাম, এটা কিন্তু কোথাও বলিনি, আজ প্রথম বলছি। কালীঘাটের অভিষেকের অফিসে বসে আমি মমতার হয়ে মধ্যস্থতা করবার চেষ্টা করেছিলাম যে কোথায় আমরা ভুল করছি। তো শুভেন্দুকে তখন মোটামুটিভাবে ঠিক হয়েছিল যে অভিষেক দিল্লিতে দলের দেখাশোনা করবে, আর শুভেন্দু বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে দেখা করে পরবর্তীকালে সময় বলে দেবে কে নেতা হবে। মোটামুটি সব ঠিকঠাকই হয়ে গিয়েছিল, কিন্তু কালীঘাট আবার ইন্টারফেয়ার করলো। ইন্টারফেয়ার করে বললো না না, এটা করা কি সম্ভব হবে না এটা। তো শুভেন্দু তখন আমায় বললো, যদিও ভাইপো দলে থাকে, সে দলে আমি কি থাকতে পারবো? আমার রাজনৈতিক ভবিষ্যৎ কি সুনিশ্চিত হবে? আপনি ভুল চেষ্টা করছেন। আমি আপনার কথা রাখতে পারলাম না পার্থবাবু, কিন্তু আমি এই দলে আর থাকবো না। নতুন যে সরকার এলো ক্ষমতায় এখন, তাদের প্রতি কি বার্তা আপনার? তারা যে জনতা জনার্দন, তাদের রায়তেই তো তারা এসছে। তো বিজেপির তো কোথাও কিছু ছিল না, তাহলে বিজেপিকে ওরাই দেখলো। আমার তার উত্তরে বলা আছে, 77-এ সিদ্ধার্থ রায়কে আমি সামনে বসে বলেছিলাম আপনি ক্ষমতাচ্যুত হবেন। আজকে নতুন সরকার, তারাও শিল্পকে একটা মূল মন্ত্র বানিয়েছে, তাদেরকে আপনি কি বার্তা দেবেন? দেখুন, ওটা মূল মন্ত্র বানিয়েছে
আমি ওই ওই প্রশ্নে যাচ্ছি না। আমি প্রথম কথা হচ্ছে আপনাদেরকে ক্লিয়ার করতে চাই আজকে একটা জিনিস, হ্যাঁ বলুন। যে মমতা বন্দ্যোপাধ্যায় টাটাকে তাড়িয়েছে আর বুদ্ধদেব বাবু টাটাকে এনেছে, এই গল্পটা মিথ। তার কারণটা আমি বলবো, টাটারা কোনোদিনই সিঙ্গুরে কারখানা করতে চায়নি, অ্যাসেম্বল সেকশন করতে চেয়েছিল। আমি লন্ডনে গিয়ে স্বরাজ পলের সঙ্গে কথা বলেছিলাম, আপনারা কি করতে চান এখানে? ওরা আমাদের ওই অ্যান্সিলারির মাল সাপ্লাই করব, অন্য জায়গার থেকে হলে পার্থ অসুবিধা হবে, ওখানে দেবো। আমি নিজে টাটা, আমি তো নিজে পাবলিক সেক্টরের সঙ্গে যুক্ত ছিলাম, অনেক কর্মকর্তার সাথেই আমার ভাব ছিল। সন্দীপন চক্রবর্তী টাটা, তার সঙ্গে আমার কম ভাব ছিল। তো তাদেরকেও জিজ্ঞেস করেছি, আমি দেখিয়েছিলাম টাটারা এখানে বেসিক্যালি 250 জনের কাজ দেবে আর অ্যান্সিলারিটা করবে, যেখানে স্থায়ী চাকরির কোনো ব্যবস্থা নেই, স্কিলড ওয়ার্কারের চাকরি হবে, আর তাদের ব্যবসা বাণিজ্য গড়ে তুলবে। আর টাটারা কি চেয়েছিল? টাটারা চেয়েছিল কম দামে একটা জমি চাই, জল সরবরাহ ভালো থাকবে, সড়ক ব্যবস্থা ভালো থাকবে, আর নর্থ ইস্ট ইন্ডিয়ায় মানে 7 সিস্টারে ব্যবসাটা ন্যানোর ভালো চলবে। এই তো টাটার প্ল্যান। তো বাধা দেয়নি কেউ। টাটারাও তো বলেনি যে সিঙ্গুরেই আমার জমি দিতে হবে। টাটারা বলেছিল একটা এমন একটা জায়গায় দিতে হবে, খড়গপুরের দিকেও দিতে চেয়েছে। আমি তো খড়গপুরে টাটাকে, টাটা মেটালিক্সকে জমি দিয়েছিলাম, করেছে তো ববি মজুমদারের কোম্পানির সঙ্গে তারা করেছে, টিলের সঙ্গে। অসুবিধা, টাটা মানেই সে আমার শত্রু, এটা ভাবার কোনো কারণ নেই। মমতাও ভাবেনি, কিন্তু মমতা চিঠি দিয়েছিল বুদ্ধবাবুকে, চিঠি দিয়ে বলেছিল যে আপনি এটা সম্মানের বিষয়ে ভাববেন না, আপনি ভাবুন যে বহু ফসলি জমিতে আপনি কারখানা না করে আপনি উল্টো দিকের জমিতে সরকারি খরচে ডেভেলপ করে আপনি টাটাকে দিন, কোনো অসুবিধা নেই। কেউ তো শোনেনি। বুদ্ধবাবু কিন্তু আজকে অকপটে বলবো, বুদ্ধবাবু চেয়েছিল যে হ্যাঁ এরকম একটা কিছু করা যেতে পারে যাতে দুপক্ষ সন্তুষ্ট হয়। আর সেইটাকে হাতিয়ার করে মমতা ব্যানার্জি যখন এলেন মুখ্যমন্ত্রী পদে, তখন কিন্তু সেইটারও সুরাহা হলো না। আমি সেখানেই বলছি, আজকে দাঁড়িয়ে নতুন সরকারকে আপনি কি বলতে চাইবেন? নতুন সরকার আমি জানি না, কিন্তু শ্রমিককে দেখেছি বণিক সভায় গিয়ে, কি ক্যাপাসিটিতে শ্রমিক গেছে আমি তো তা জানি না, কিন্তু শ্রমিক শিল্প নিয়ে, মা কালী দুর্গা নিয়ে কিন্তু একটা নতুন বিজেপির ছবি এঁকেছে, এটার ঘটনা। তার মানে আপনি আশাবাদী যে? না, আশাবাদী নই, আমি নৈরাশ্যবাদীও নই, কিন্তু কর্মসংস্থান দরকার। এই সরকার সবার বিকাশ ঘটায়, কিন্তু এদের তো অন্য জায়গায় তো সেরকমভাবে বিকাশ ঘটেনি। সেইটাই আমি ভাবছি যে এখানে মরাগাঙেকে জোয়ার আনবে, সেটা নিয়ে আমি ভাবছি। কেন কেউ শিল্প বিরোধী ছিল বলে আমার মনে হয় না। বামপন্থীরা সেই সময়ে জঙ্গি রাজনীতি করেছে, একটা পুরনো ভাবধারাকে ধরে রাখার চেষ্টা করেছে, তার জন্য হয়তো সফল। পরবর্তীকালে জ্যোতিবাবুর শেষ দিকে এবং বুদ্ধবাবুর টাইমে তারা বুঝতে পেরেছে যে নীতি নিয়ে আমরা চলেছি সেই নীতির পরিবর্তন দরকার। কিন্তু বুদ্ধবাবু তো দলের সমর্থন পায়নি, অন্তত বর্ধমান লবি তাকে দেখেনি, জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী দলই করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আর দল একজন লোকের হাতে ছিল, সুযোগটা অনেক বেশি ছিল, সেটাই সদ্ব্যবহার করা গেল না। না পারলো না, সেটা এখন প্রশ্নের। কিন্তু আমরা শেষের দিকে চলে এসেছি সাক্ষাৎকারের। আপনি জামিনে আপাতত মুক্ত, কিছুদিন আগেও ইডি এখানে তল্লাশি করেছে। আমি আপনার থেকে আজকে গোটা এই বাংলা স্ফিয়ার চ্যানেলের মাধ্যমে গোটা রাজ্যবাসী বা আপনার এই প্রিয় বেহালাবাসীর কাছে আপনি আত্মপক্ষ সমর্থন করে যদি কোনো বার্তা দিতে চান আপনি দিতে পারেন। না, আমি আত্মপক্ষ সমর্থন না, আমি তো এটার মধ্যে জড়িত নই। আমি তো প্রথম থেকে শেষ পর্যন্ত বললাম, আমি যে কোর্টে গিয়ে বিচারপতিকে যে কথা বলেছি
আজকে মুখোমুখি হয়েও সে কথা বলবো। আমি বলবো দলকে আমার প্রতি সুবিচার করেছে বা করছে। আমি অপেক্ষা করেছিলাম, কিন্তু দেখছি দল তার দ্বারা আক্রান্ত তার সহকর্মীকে ছুঁড়ে ফেলে নিজে কালিমা লিপ্ত থেকে বাঁচতে চাইছে। তো এটা এত সহজে হবে না, যেটা বলছিলেন না চুপ রবে না পার্থ, আজকে বলছি এটা এত সহজে হবে না। আমাকে পরিকল্পিতভাবে আইপ্যাকের নেতৃত্বে পরিকল্পিতভাবে আমার সামাজিক যে অবস্থান, যেটা আমার ২৬ বছরের কর্পোরেট জীবনে, আমার পড়াশুনোয়, আমার পারিবারিক ইয়েতে যা গড়ে উঠেছিল, তাকে ধ্বংস করে দিয়েছে মিথ্যার অপবাদে। আমরা আজকে এখানেই শেষ করছি আমাদের সাক্ষাৎকার, কিন্তু শেষের আগে একটা ছোট্ট অ্যান্টি ক্লাইম্যাক্স, আমরা একটা ছোট্ট র্যাপিড ফায়ার রাউন্ড খেলে নেব। হ্যাঁ বলুন। এক কথায় উত্তর দেবেন বা আমার কোনো অপশনগুলোর মধ্যে কোনো একটি অপশনকে চুজ করবেন, না হলে আপনি নিজেও এক কথায় অন্য কোনো অপশন চুজ করতে পারেন। অভয়া প্রসঙ্গ, রাত দখল, উই ওয়ান্ট জাস্টিস, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় বলার কথা দুর্গাপুজো আসছে, উৎসবে ফিরুন? কোনটাকে সমর্থন করবেন? অভয়াকাণ্ডকে। উই ওয়ান্ট জাস্টিস, রাইট। দ্বিতীয় প্রশ্ন, পার্থ চট্টোপাধ্যায় চাকরি জীবনটা ভালো ছিল নাকি রাজনৈতিক জীবন, কোনটাকে এগিয়ে রাখবেন? আমি মার কথা শুনলে ভালো করতাম। বেশ। তৃতীয় প্রশ্ন, ক্লান্ত আমার মুখোশ শুধু ঝুলতে থাকে বিজ্ঞাপনে, গোটা শহর জুড়ে শুধু দিদি এবং পরবর্তীকালে দিদি ভাইপোর হোর্ডিংয়ে ছেয়ে গেছিল চারপাশ, এটাও কি পতনের অন্যতম কারণ হতে পারে, মানুষের বিরক্তির কারণ হতে পারে? মানুষ তার উত্তর দিয়েছে। আমার চতুর্থ প্রশ্ন, তৃণমূলের ১৫ বছরের সাম্রাজ্যের পতন। অপশন 1 ঔদ্ধত্য আত্মহংকার, অপশন 2 ইভিএম কারচুপি, অপশন 3 বেকার যুব সমাজ ও ভাতার রাজনীতি। এটা না খুব রিলেটেড কোশ্চেন, সবকটাই রিলেটেড। এক কথায় এর উত্তর দেওয়া যায় না, কারণ প্রশ্নগুলো পাঁচটায় কিন্তু ভ্যালিড প্রশ্ন আছে। প্রথম কথা হচ্ছে তৃণমূলের লিডারশিপ স্টাইল। আপনি এটা ঊর্ধ্বতন অহংকার এইসব বলছেন, তো আমি বলবো স্টাইল। সেই স্টাইলের পরিবর্তন মানুষ খুশি হয়। বেশ, আমার লাস্ট, আইপ্যাকের পেশাদারিত্বে মমতার সরল জীবনযাপন এবং সরলভাবে কথা বলা মানুষের কাছে যা গ্রহণযোগ্য ছিল, তা আজকে বিশ্বাসযোগ্য হয়নি। বেশ, আমার শেষ প্রশ্ন পার্থদা, সেটা হচ্ছে কলিযুগের পার্থ অর্জুন নাকি শিখণ্ডী? শিখণ্ডী। বেশ, অনেক অনেক ধন্যবাদ পার্থদা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার বলছি, অন্যায়ভাবে অপরকের ঘাড়ে বন্দুক রেখে শিকারী হওয়া যায় না। আমরা আমাদের আজকে সাক্ষাৎকার এখানেই শেষ করতে চলেছি। আপনারা দেখলেন আজকে শ্রী পার্থ চট্টোপাধ্যায় নীরব রইলেন না, চুপ রবে না পার্থর যথাযথ আজকে ভঙ্গি আমরা দেখতে পেলাম। তিনি আরও একটি কথা বললেন, বর্তমান সরকারকে জেল এবং জেলের ব্যবস্থাপনার উন্নতির জন্য তিনি নিজের দলকেও একটি বার্তা দিলেন যে অন্যের ঘাড়ে বন্দুক রেখে শিকারী হওয়া যায় না। ভালো থাকবেন, দেখতে থাকুন বাংলা স্ফিয়ার।